স্তব্ধ। রীতিমতো তিনি তার সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যখন কবরস্থানের কাছে পৌঁছলেন তখন তিনি ওই মৃত সাপটিকে আবার দেখতে পেলেন, যদিও তিনি মৃত সাপটিকে আসার সময় ওই স্থান থেকে অনেকটা দূরে বটগাছের কাছে মৃত অবস্থায় দেখেছিলেন। তখন রীতিমতো অবাক হন, মনে মনে ভাবতে লাগলেন এ কি করে সম্ভব। যখন তিনি কবরস্থান পার হচ্ছিলেন এবং তখন তিনি আবারও শুনতে পান সেই করুণ সুর, সেই কান্না, এবং তাকে যেন আরো কেউ পেছন থেকে ডাকছিল। তিনি দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তিনি বুঝতে পারেন যে সাইকেলটা হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। তিনি ফিল করেন যে তার সাইকেলের পেছনে কেউ আছে। তিনি ভয় পেয়ে আরো জোরে সাইকেল চালাতে চেষ্টা করেন কিন্তু বুঝতে পারলেন তার সাইকেল সেভাবে জোরে চলছে না। এভাবেই শিব মন্দিরের কাছাকাছি আসার পর ঝাঁকুনি দিয়ে সাইকেল সহ তিনি মাটিতে পড়ে যান। তখনই পেছনের দিকে তাকিয়ে দেখেন খুব কুৎসিত বিভৎস কালো চেহারার লম্বা একজন তার কাটা ঘেরা ডিঙিয়ে পার হচ্ছে। বলে রাখা ভালো, তার ঘেরা সেই জায়গাটি 5-7 ফিট উঁচু ছিল। তিনি ডানে তাকিয়ে দেখেন একটা সাদা মাথাবিহীন ঘোড়া খুব দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মনে হলো ঘোড়াটি যেন মন্দির সংলগ্ন, মানে মন্দিরটি ক্রস করার সাহস পেল না এবং ঘোড়াটি মন্দিরের একটু দূরে অদৃশ্য হয়ে গেল। তিনি খুব ভালোভাবে ঘোড়াটি দেখতে পান, কারণ সাদা ঘোড়াটির গা থেকে সাদা আলোর জ্যোতি বের হচ্ছিল। ঘোড়াটি চলে যাওয়ার পর ঘোড়াটির ফেলে যাওয়া ঠান্ডা বাতাস তিনি তার গায়ে অনুভব করলেন। এই দৃশ্যের পর তিনি আর সেখানে স্থির থাকতে পারলেন না। তিনি সাইকেল ফেলে প্রাণপণে ছুটতে শুরু করলেন এবং বাড়ি পৌঁছেই অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন তার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে আমরা পুরো ঘটনাটি জানতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্যার প্রায় 1 মাস জ্বরে ছোঁয়া পোকার পর মারা যান। একটা কথা বলা জরুরি, মৃত্যুর আগে স্যার খুব শুকিয়ে গিয়েছিলেন এবং তার গায়ের রং খুবই কালো হয়ে গিয়েছিল। এই ছিল আমার ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও পেলাম না। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে আরো ঘটনা আছে, পরে পাঠাবো। তো আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটাকে একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি তানজিম লিমন, খুলনা থেকে আসছি। ওকে, তো তানজিম লিমন আমাদেরকে একটা অনেক বড় অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, অনেক বড়। তো সেই অডিও ক্লিপটা এত বড়ভাবে এই গল্পটা শোনার চাইতে আমি ভেবেছিলাম যে তার কাছ থেকে যদি ঘটনাটি তার মুখ থেকে শুনতে পেতাম তাহলে অনেক ভালো হতো। তো আমি জাস্ট ওনাকে ফোন করি, উনিও বলছিলেন যে উনি ঢাকায় আসবেন যদি আমরা ডাকি। তো আমরা ফোন করলাম এবং ফোন করে তাকে ঢাকায় ইনভাইট করতেই তিনি চলে আসলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক লম্বা একটা রাস্তা পার হয়ে আপনি এসছেন, অ্যান্ড আসার সময় নিশ্চয়ই ভালো ছিলেন এবং জার্নি নিশ্চয়ই ভালো ছিল। ওকে, তো আমরা ঘটনায় চলে যাব। আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা আজ থেকে 34 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা প্রত্যন্ত গ্রামে। আচ্ছা। তো ঘটনার শুরুতে আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস টু সুমাইয়া কবির প্রিয়া বিকজ অফ হার ইন্সপিরেশন আই শেয়ার দিস ইনসিডেন্ট টু ইউ, অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড রফিক মোল্লা ফর কামিং উইথ মি। তো চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনাতে। আমার নানারা হলেন 2 ভাই। তো যিনি বড় তিনি হলেন আমার নানা এবং তার ছোট ভাই যাকে নিয়ে ঘটনাটা ঘটছে। তো কোনো একটা অকেশনে আমার নানা শ্বশুর বাড়ি থেকে তাকে ইনভাইট করা হয় এবং নানুকে সঙ্গে করে নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তো যেদিন বেড়াতে যায় তার পরের দিন সকালবেলা প্রকৃতিটাকে সাড়া দিতে সে রাস্তার অপোজিটে একটা গাছ, ওই গাছের নিচে বসে। তো ওই জায়গাটা ছিল একটা পবিত্র জায়গা, যেটাকে গ্রামের সর্বসাধারণ সবাই গাজীকালুর থান নামে জানে এবং প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এলাকার মানুষের উদ্যোগে ওইখানে সিন্নি বিতরণ করা হয়। আচ্ছা। তো যখন আমার নানা ওইখানে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বসছিল তখন তার শাশুড়ি এটা দেখতে পায় এবং পরবর্তীতে আমার নানুকে ডেকে বলে যে আমি তো জামাইকে ওইখানে বসতে দেখলাম, সে তো জায়গাটা অপবিত্র করে ফেলছে, তো তুমি তাকে বলো যে এর জন্য অনুতপ্ত হতে এবং ক্ষমা প্রার্থনা করতে, এবং পরবর্তী যাতে এই ধরনের ঘটনা সে আর না করে তাকে একটু সতর্ক করে দাও। যথারীতি নানু নানাকে ডেকে এটা বলে।
যে তুমি কি ওই জায়গাটাতে বসছিলা, তো ওইটা তো একটা পবিত্র জায়গা, তুমি হয়তো জানতা না, তো এটার জন্য তুমি অনুতপ্ত হও এবং পরবর্তীতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রেখো। তো এটা বলার পর নানা একরোখা এবং জিদি প্রকৃতির লোক ছিল এবং সেই ধরনের কথা বিশ্বাস করতে মানে তিনি তেমন পাত্তা দিলেন না। পাত্তা এই ঘটনাটা খুব চমৎকার, ঘটনার মূল ঘটনা শুরু হবে এখনই। জি। তো তখন নানা যেটা করলো যে সে যেটা বললো যে আমি এখন তো এটা করলামই এবং পরবর্তীতে যে কয়টা দিন আমি তোমাদের বাড়িতে থাকবো আমি এটা করব, দেখি আমি দেখতে চাই যে কি হয়। তো এরপর হচ্ছে আরো 4 দিন ছিল এবং সে একই ঘটনা পুনরাবৃত্তি করলো। পরবর্তীতে সে যখন বাড়িতে চলে আসলো এবং ওই পরের দিন রাতে যাত্রাপালা শোনার জন্য তাদের যে গ্রাম, তাই গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরে সে যাত্রাপালা শুনতে যায়। ওইখান থেকে যখন ফেরে তখন রাত প্রায় 2:30 কি 3টা। তো এই সময়টাতে আমবাগান নামে একটা জায়গা আছে যেটা খুব হন্টেড একটা প্লেস। এবং ওই আমবাগানে একটা বর্ণনা না দিলেই নয় যে আমবাগান এবং তার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, তার পাশে একটা ফাঁকা বিল। আচ্ছা। 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের কোনো বাড়ি ঘর নাই। তো নানা যখন আমবাগানের মাঝামাঝি, তখন তার মনে হচ্ছে যে কেউ তাকে অনুসরণ করে পিছে হেঁটে আসতেছে এবং সে রীতিমতো পায়ের শব্দটাও শুনতে পাচ্ছে। তো নানা ভাবলো যেহেতু পিছে থেকে কেউ একজন হেঁটে আসতেছে, তো আমি ওয়েট করি, উনি আসুক, একসঙ্গে আমরা যাই। এবং উনিও দূর থেকে সেই দেখতে পাইছে যে একজন মানুষ হেঁটে আসতেছে। তো এটা ভাবতে ভাবতে উনি হঠাৎ বিড়ি, ওনার কাছে বিড়ি ছিল, উনি ওটা ধরানোর পর যেটা হলো যে উনি হঠাৎ করে দেখলেন যে তিনি যাকে দেখতে পাইছেন কিছুটা দূরে, তাকে আর দেখা যাচ্ছে না এবং যে শব্দটা উনি পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন সেটাও তিনি শুনতে পাচ্ছেন না। তখন উনি বুঝতে পারলেন যে সামথিং রং এবং উনি ওইখান থেকে মানে দ্রুত হাঁটা শুরু করলেন। যখনই দ্রুত হাঁটতে শুরু করছেন তখন মনে হচ্ছে যে ওই শব্দটা তার আরো কাছে চলে আসতেছে এবং এক পর্যায়ে সে রীতিমতো দৌড়াতে শুরু করছে। যখন দৌড়াতে শুরু করছে তখন মনে হচ্ছে যে পিছের থেকে প্রচন্ড ঝড় শুরু হলো এবং তার দিকে ধেয়ে আসতেছে ঝড়টা। তো উনি একবার পিছে ফিরে দেখে যে শাড়ি পরা একজন বয়স্ক মহিলা, যার ফেসটা বোঝা যাচ্ছে অস্পষ্টভাবে, উনি ওনার দিকে তাকায় খুব উচ্চস্বরে হাসতেছে এবং মনে হচ্ছে যে সে ভেসে ভেসে নানাকে ধরার চেষ্টা করতেছে। আচ্ছা। তো উনি এটা ঘটার পর উনি দৌড়ায় চলে যায় এবং কিছুটা দূর যাওয়ার পর দেখে যে একটা আলো জ্বলতেছে একটা বাড়িতে। ওই বাড়িতে যে অনেক জোর চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। এবং পরবর্তীতে যখন সেন্স আসে তাদের এই ঘটনাটা খুলে বলে এবং ওই রাতে সে ওইখানে অবস্থান করে। পরের দিন সকালবেলা নানাকে তারা যে পৌঁছায় দিয়ে আসে বাড়িতে, তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসে। এরপর উনি অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়। তো 3-4 দিন পর যখন উনি সুস্থ হলো তখন ভাবতেছে যে অনেকদিন তো আমার খেতে যাওয়া হয় না, পরিচর্যা করা হয় না। উনি একটা সবজি ক্ষেত ছিল ওনাদের বাড়ির পর হচ্ছে একটা বেত বাগানের পর হচ্ছে ওনার সবজি ক্ষেতটা। আচ্ছা। তো উনি 9:30 কি 10টার দিকে ওনার সবজি খেতে যায় পরিচর্যা করার উদ্দেশ্যে। তো উনি যখন গেছে তখন সবকিছুই ঠিকঠাক স্বাভাবিক ছিল। কিছুটা সময় পর উনি দেখতে পাইলো যে ওনার সামনে থেকে একজন মহিলা সাদা শাড়ি পরা ক্রস করে পিছের দিকে চলে গেল এবং তার গোমটা টানা ছিল। তো নানা মানে কয়েকবার ওনাকে পিছে ফিরে তাকায় দেখার চেষ্টা করছে যে মহিলাটা পরিচিত কিনা। ওনার কাছে অপরিচিত মনে হয়েছে মহিলাটাকে। আচ্ছা। তো এরপর কিছুটা সময় পর আবার যখন উনি পিছে ফিরছে তখন দেখে যে ওই মহিলাটা ওনার সবজি ক্ষেতের মধ্যে এসে পুরো সবজি ক্ষেতটা পায়ে মারাচ্ছে। মানে বিষয়টা এরকম যে উনি সবজি ক্ষেতটা নষ্ট করার চেষ্টা করতেছে। আচ্ছা। তখন নানা খুব রাগান্বিত হয়ে যায় এবং মানে খুব শাউট করে যে আপনি কেন এটা করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন না যে আমার সবজি ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এইভাবে পারছেন কেন? তখন ওই মহিলা কোনো মানে কর্ণপাতই করে না, সে তার মতো করে পুরো সবজি ক্ষেতের মধ্যে পাইচারি করতেছে। এটা ঘটার পর নানা ওইখান থেকে উঠে চলে আসে এবং ওনাকে মানে ধমক দেওয়ার উদ্দেশ্যে খুব কাছে যখন আসে তখন ওই মহিলাটা খুব ভয়ঙ্করভাবে হেসে ওঠে এবং এটাতে উনি প্রচন্ড ভয় পায় এবং যখন ওনার মাথা থেকে গোমটাটা তুলে নেয় তখন যে বিভৎস চেহারা, এটা ওনার মনে এতটাই দাগ কাটে যে উনি ওইখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো সকাল গড়ায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু নানা আর বাড়িতে ফিরে আসে না। তখন বাড়িতেও কোনো পুরুষ লোক ছিল না এবং নানু খুব পদ্মাশীল একটা মহিলা ছিল, সে যে যাবে দেখতে এই অনুমতিটাও তার ছিল না। তো যখন সন্ধ্যার দিকে বড় নানা বাড়িতে ফিরে আসছে তখন বলতেছে যে দাদা আমি তো আপনার ছোট ভাই সেই সকালে চলে গেছে, তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন তো আসে নাই, আপনি কি একটু দেখবেন? তো
তো নানা যায় দেখতে, যে দেখে যে নানা ওইখানে, ছোট নানা, উনি অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ওনার নাক থেকে রক্ত বের হচ্ছে এবং একজন কুস্তিগির কুস্তি লড়ার পর যে শব্দটা বের হয় ওরকম একটা শব্দ করতেছে। আচ্ছা। পরবর্তীতে ওনাকে ওইখান থেকে ক্ষেত থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং হুজুর ডেকে ওনাকে করা হয়, সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং উনি স্বাভাবিক হওয়ার পর এই ঘটনাটা শেয়ার করে যে আমি এটা দেখছি। ওই দিন রাত থেকে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সেটা হলো যে দুজন লোক, গাজী এবং কালু, বলছে যে আমি গাজী এবং আমার ভাই কালু, তুমি আমাদের পবিত্র জায়গাটা অপবিত্র করছো, তো এর জন্য শাস্তি স্বরূপ তোমার 12 দিনের জন্য গাজীর গীত গাইতে যাইতে হবে। আচ্ছা। তো আমি একটু এক্সপ্লেন করি। গাজী 12 দিনের জন্য ফার্স্ট টাইম। তো এক্সপ্লেন করি, গাজীর গীত হলো আপনার গাজী এবং কালু এই যে পীর, সর্বসাধারণ তাদের পীর নামে জানে, কিন্তু প্রকৃতপক্ষে এনারা হচ্ছে জিনের বংশধর, কিন্তু মানুষ রূপে মানব সেবায় নিজেদের নিয়োজিত করছিল। আচ্ছা। যার কারণে সর্বসাধারণ তাদের পীর নামে চিনে থাকে। আচ্ছা। তো বলছে যে তুমি আমাদের জায়গাটা অপবিত্র করছো, সুতরাং শাস্তি স্বরূপ তোমার 12 দিনের জন্য যেতে হবে। স্বপ্নের মধ্যে? স্বপ্নের মধ্যে। আচ্ছা। এবং বলা হচ্ছে ঘটনা শুরু হলো কেবল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ঘটনার শুরু। তো তখন নানা সকালবেলা ঘুম থেকে উঠে নানুকে বলছে যে আমি কিছু একটা স্বপ্ন দেখছি, আমি তোমাকে বলতে চাচ্ছি কিন্তু আমি ঠিক মনে করতে পারতেছি না যে আমি কি দেখছি। দ্বিতীয় দিনও ওই একই ধরনের স্বপ্ন। তো এখন বলা হচ্ছে যে তুমি এটাতে গুরুত্ব দিচ্ছ না, তোমার 12 দিনের জন্য না, তোমার 12 মাসের জন্য যেতে হবে। আচ্ছা। সেকেন্ড নাইট সে স্বপ্নে এটা দেখতেছে। তো যথারীতি ওটাও পরের দিন নানা মনে করে যে বলবে নানুকে, সেটা সে বলতে পারতেছিল না। তৃতীয় দিন একই রকম স্বপ্ন দেখলো, কিন্তু আজ বললো যে তুমি কোনো গুরুত্ব দিচ্ছ না, আমাদের বারবারই হেয় প্রতিপন্ন করতেছো, তোমার শাস্তি স্বরূপ এখন 12 বছরের জন্য যেতে হবে। আচ্ছা। গাজীর গীত গাওয়ার জন্য কোন একটা দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে পুরো দেশব্যাপী এই গাজীর গীতটা তার গাইতে হবে। তো ওই দিন নানা রিয়াক্ট করে ফেলছে যে স্বপ্নের মধ্যেই, যে আমি কি ফকিরনি, আমি এখন গাজীর গীত গাইতে যাব, আমার কি বাবার কোনো ধন সম্পদ নাই, আমি কেন এটা করতে যাব, আমি এটা পারবো না। তো সকালবেলা হচ্ছে নানার এটা মনে ছিল এবং ওই দিন আমার যে বড় নানা, আমার নানু, আমার নিজের যে নানু এবং ছোট নানুর সামনে এই ঘটনাটা বলছে যে আমি তো দাদা এই স্বপ্নটাই 3 দিন যাবত দেখতেছি, তো গতকাল তো আমি স্বপ্নের মধ্যে এটা বলে ফেলছি। তো বড় নানাও এটা পাত্তা দেয়নি এবং হেসে উড়ায় দিচ্ছে যে তুমি কি অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলা, এটা কোনো স্বপ্ন হলো? তো এরপর যেটা হলো যে তার 3-4 দিন পর থেকে নানা মিসবিহেভ শুরু করলো নানুর সঙ্গে এবং সবার সঙ্গে। সে কি জানি একা একা চুপচাপ আনমনা ভাবতে থাকে, কারোর সঙ্গে খুব একটা কথা বলে না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, মানে ব্যাপারটা অসহ্যর পর্যায়ে চলে যাচ্ছিল। তো যেটা হলো যে এর আরো 2-1 দিন পর হঠাৎ করে নানা নিরুদ্দেশ, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো গ্রামবাসী এবং পরিচিত আত্মীয় স্বজন সবাই সাধ্যমতো সব জায়গাতে খোঁজাখুঁজি করলো, কিন্তু নানার কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া গেল না। এমতো অবস্থায় ওই গ্রামের একজন বৃদ্ধ লোক সে বলল আমার নানাকে যে শফির উদ্দিন, তুমি একটা কাজ করো, যশোর গাজীপুর নামে একটা জায়গা আছে, ওখানে একজন পীর আছে, তুমি ওই পীরের শরণাপন্ন হও, উনি হয়তো তোমাকে একটা প্রপারলি গাইডলাইন দিতে পারে। এবং এই কথা শোনার পর নানা, আমার ছোট নানু এবং গ্রাম্য প্রতিবেশী আরো 2 জন সেই যশোর পীর সাহেবের সঙ্গে দেখা করতে যায়। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যখনই নানু, নানা এবং ওই 2 জন প্রতিবেশী ওই পীর সাহেবের বাড়ির মধ্যে পা রাখছে, তখন ওই পীর সাহেব বলে উঠছে যে কি ফকিয়ার থেকে আঞ্জুমান আসতো, তোমার স্বামী হারায় গেছে এই উদ্দেশ্যে। সবাই তো আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব, উনি কিভাবে এটা জানবে। তো ওই পীরের একটু বর্ণনা দিই, উনি হচ্ছে মানে সমস্ত শরীরে প্রচন্ড রকম ঘা পাঁচটা, চুলকানি এত পরিমাণ যে দেখলে ঘৃণা লাগে। তো যাই হোক, উনি হচ্ছে কারোর সঙ্গে নিজের ফেসটা দেখাতো না, ফেসটা আর কি পায়ের মধ্যে মানে হাঁটুর মধ্যে মাথাটা ঢুকায় কথা বলতো। তো এরপর যেটা হলো যে বলছে যে আমি তোমাকে 3টা কাঁঠালের পাতা দিচ্ছি, তুমি এই কাঁঠালের পাতা 3টা, একটা যাওয়ার সময় রূপসা নদীতে ফেলে যাবা, আরেকটা তুমি ভৈরবনাথ নদীতে ফেলবা, তৃতীয় যে কাঁঠালের পাতাটা এটার সঙ্গে একটা ঢিল বেঁধে পুকুরে এই প্রান্ত থেকে যতটা দূরে সম্ভব ছুঁড়ে মারবা। যতটা দূরে যাবে তুমি তাকে, তোমার হাজবেন্ডকে তত তাড়াতাড়ি খুঁজে পাবা। তো এই ঢিল ছোড়ার পরের দিন
ফকিরহাট বাজারে ওই গ্রামেরই একজন আবিষ্কার করে নানাকে, যে রাস্তার পাশে সে শুয়ে আছে এবং শরীরটা অনেক ময়লা নোংরা, মানে ঠিক বদ্ধ পাগল বলতে যেটা বোঝায় সেরকম একটা গেটআপে সে শুয়েছিল। তো ওইখান থেকে তাকে নিয়ে আসা হয় বাড়িতে, এবং বাড়িতে নিয়ে আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তুমি কোথায় গেছিলা, তোমায় আমরা খুঁজে পাচ্ছিলাম না কেন। কিন্তু তিনি এর কোনো সদুত্তর দেয় না, চুপচাপ থাকে এবং কি জানি একটা ভাবনার মধ্যে উনি থাকে। তো এরপর যেটা হলো যে যেদিন নিয়ে আসছে তার পরের দিন আবার উনি আবার মিসিং হয়, মানে হঠাৎ করে নিরুদ্দেশ, আবার খোঁজাখুঁজি শুরু, কিন্তু ওনাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উপায়ন্ত না দেখে আবারও নানা সেই পীরের সান্নিধ্যে তার কাছে যায়, যে বলে যে আমার ভাইকে তো পাইছিলাম, তো উনি তো আবার মিসিং হয়েছে, তো আমি এখন কি করতে পারি। তো তখন বলতেছে যে দেখো, ও তো গাজী কালুকে অসম্মান করছে, যার জন্য শাস্তি স্বরূপ ওর সঙ্গে এমনটা হচ্ছে। তো আমি তোমাকে যে তদবিরটা দিচ্ছি তুমি এটা সঙ্গে করে নিয়ে যাও, এবং আজকে তোমরা যখন রওনা দিবা আমার এখান থেকে, যখন ব্যাক করবা তোমাদের বাড়িতে, তখন মাঝ রাস্তাতে গেলেই তুমি তোমার ভাইকে পাবা, এবং তার কিছুটা দূরে একটা মসজিদ থাকবে, মসজিদ থেকে একটা কালো লোক বের হবে এবং অদ্ভুত দেখতে, ভয়ানক চেহারা, উনি প্রায় 8 থেকে 10 ফুট লম্বা, 10 ইঞ্চি লম্বা হবে, এবং চুলগুলা কোড়া কোড়া হবে এবং বোবা থাকবে, গায়ের রংটা সম্পূর্ণ কালো থাকবে। কিন্তু ওকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে ও তোমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। এই হচ্ছে কালু, মানে গাজীর যে ভাই কালু। তো যথারীতি সেটাই হলো, যখন মাঝ রাস্তা আসলো, মাঝ রাস্তায় আসার পর দেখি যে নানা রাস্তার ডান পাশ থেকে হেঁটে যাচ্ছে। পর ওনাকে ভ্যানে তোলা হলো। ভ্যানে তোলার কিছুটা দূর যাওয়ার পর দেখা গেল যে মসজিদ থেকে ঠিক যে বর্ণনাটা পীর সাহেব দিছে ওই বর্ণনা একটা লোক বেরোলো, এবং ওই ভ্যানটাকে অনুসরণ করতে থাকলো। এখানে একটা আশ্চর্য ব্যাপার যে ভ্যানটা যে গতিতে যাচ্ছে, উনি পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সে একই গতিতে যাচ্ছে, মানে দূরত্ব তৈরি হচ্ছে না। ঠিক এইভাবে বাড়ি পর্যন্তই ওই কালো লোকটা আসলো, এবং ওনাকে দেখার জন্য আশেপাশে গ্রাম থেকে লোকজন ছুটে আসা শুরু করলো। মানে একটা অদ্ভুত ব্যাপার যে ফজলু হারায় গেছিল, ফজলুকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সঙ্গে এরকম অদ্ভুত একটা লোক আসছে, যার সঙ্গে মানুষের শারীরিক গঠনে মিল থাকলেও আকার আকৃতি কোনো মিল নাই, মানে গায়ের রং অত্যাধিক কালো, বোবা, যে বর্ণনাটা আমি একটু আগেই দিলাম। তো ওই লোকটা আসার পর ওই বোবা লোকটা একটা অদ্ভুত বিড়ম্বনা তৈরি হলো। সেটা হলো, ছোট নানা যখন খেতে চাচ্ছে তখন তাকে খাবার দেওয়া হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই লোকটা, অর্থাৎ ওই বোবা লোকটা তাকে ইশারা দিচ্ছে না খাওয়ার জন্য। আচ্ছা, মানে ক্ষুধার যন্ত্রণায় ছোট নানা ছটফট করতেছে, খেতে দেওয়া হচ্ছে কিন্তু খেতে পারতেছে না। ঠিক ওই মুহূর্তে উনি নিষেধ করতেছে না খাওয়ার, মানে খাওয়া যাবে না। এবং ওই বোবা লোকটা নানার সঙ্গে ইশারায় জানি কি কথা বলে, সেটা নানা বোঝে এবং ওই বোবা লোকটা বোঝে, আর কেউ সেটা বুঝতে পারে না। আচ্ছা, ওই বোবা লোকটা বারান্দায় যে জায়গাটাতে বসে থাকতো, শুধু ওই জায়গাটাতেই সবসময় বসে থাকতো। শুধুমাত্র আজানের টাইমে উনি রাস্তায় যেত, যাওয়ার পর মানে উনাকে আর পাওয়া যাইতো না। আবার নামাজ শেষ হওয়ার যে সময়টা, তখন দেখা যেত উনি এসে বারান্দাতে বসতে। আচ্ছা, তো এর মধ্যে নানার আচরণেরও অদ্ভুত পরিবর্তন হতে থাকে, মানে এত বেশি পাগলামি শুরু করে যে উপায়ন্ত না দেখে আমার বড় নানা, আদরের ভাই, একমাত্র ভাই হওয়া সত্ত্বেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে শুরু করে। আচ্ছা, এবং হাতে পায়ে শিকল দিয়ে একটা পিলার, ওই পিলারের মধ্যে তাকে বেঁধে রাখতো। তো এখানেও একটা মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনি জেনে থাকবেন রাসেল ভাই, যে ফ্লোরের মধ্যে মাটির যে ঘরগুলা থাকে অনেক শক্ত থাকে মাটিটা, যেটা কোন একটা ধারালো কোদাল দিয়ে কাটাও খুব কঠিন একটা ব্যাপার। উনি, মানে আমার যে ছোট নানা, উনি নখ দিয়ে ঘরের মধ্যে 3.5 হাত কবর খুঁজে ফেলে, ঠিক 3.5 হাত নখ দিয়ে। এবং ওই পিলারের মধ্যে তাকে বেঁধে রাখা হতো এবং সে ওই কবরের মধ্যে শুয়ে থাকতো, হাতে পায়ে শিকল দেওয়া থাকতো। তো যেটা হলো 12তম দিন, মানে এইভাবে দিনের পর 12টা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো খাবার নানা খেতে পারতেছে না। তো এটা দেখে সহ্য করতে না পেরে আমার বড় নানা এবং প্রতিবেশী আরো 3-4 জন মিলে ওই বোবা লোকটাকে খুব করে ধোলায়, মানে ইচ্ছা মতো মাইর দেয়। মাইর দেওয়ার পর ওই বোবা লোকটা ওইখান থেকে চলে যায়। আচ্ছা, তো এই 12 দিনের মধ্যে আমার নানা কারোর সঙ্গে একটা কথা পর্যন্ত বলে নাই। ঠিক ওই বোবা লোকটা যেমন চুপচাপ থাকতো, ইশারায় কথা বলতো, নানাও ঠিক তাই করে। ওই দিন যখন ওই
পাগল মানে বোবা লোকটাকে মেরে তাড়ায় দেওয়া হলো, তখন নানা প্রথম আমার বড় নানাকে ডেকে কথা বলতেছে যে বড় ভাই তুমি এটা কি করলা, তুমি কেন ওকে মারলা, তুমি যে ওকে মারছো ও তো আমাকে নিয়ে যাবে, তুমি তো আমাকে আর ধরে রাখতে পারবা না বলে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। তখন নানা ওনাকে আশ্বস্ত করে বললো যে ভাই তুমি দুশ্চিন্তা করো না, আমি তো আছি, কিভাবে না আমি দেখবো। ওই দিন রাতে তাকে আবার স্বপ্ন যোগে দেখানো হয়েছে যে তুমি তোমার বড় ভাইকে বলো যদি সে তোমার যে 2 মেয়ে তাকে যদি কুরবানি করতে দেয় গাজী কালুর নামে, অথবা 12টা গরু কুরবানি দিতে পারে একদিনে, তাহলে তোমাকে আমরা নিব না। তখন আমার বড় যে আন্টি ওনার বয়স 14 মাস এবং ছোট যে আন্টি তার বয়স 7 কি 8 দিন। তো যথারীতি এটা সকালে শেয়ার করলো আমার বড় নানার সঙ্গে যে বড় ভাই আমি এটা রাতে স্বপ্ন দেখছি। নানা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথা বলে দেখি এলাকার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তারা কি বলে। তো তাদের কয়েকজন সম্মতি দিল যে 12টা গরু কুরবানি দিয়ে যদি তুমি তোমার ভাইকে রাখতে পারো এটা তো খারাপ কিছু হতে পারে না। তো যথারীতি নানা 6টা গরু একদিনে কুরবানি দিয়ে ফেললো এবং বাকি 6টাও দিবে পর্যায়ক্রমে। ঠিক এই সময় তার যে ফুফু, আমার নানার যে ফুফু, সে এসে বাধা দিল যে আমার নানার নাম উচ্চারণ করে বলছে যে শফিরউদ্দিন, তোমার ভাই পাগল হয়েছে ফজলু, তুমি তো আর পাগল হও নাই, তুমি ওর কথা মতো 12টা গরু কুরবানি দিয়ে দিচ্ছ। তখন তাদের বাধার মুখে আর কুরবানি দেওয়া সম্ভব হলো না। আচ্ছা। তো যখন কুরবানি দিতে পারলো না, ওই দিন বিকালেই নানা চলে গেল হচ্ছে সেই পীরের কাছে আবারও যে পীর সাহেব আমি তো ভুল করে নিজেকে সামলাতে না পেরে আপনি নিষেধ করার সত্ত্বেও ওই লোকটার গায়ে হাত তুলে ফেলছি, এরপর তো এই স্বপ্নটা দেখা দিছে, এখন আমি কি করতে পারি। তো পীর সাহেব বললো যে তুমি খুব বড় একটা ভুল করছো, আমি তোমাকে নিষেধ করার পরও তোমার এমনটা করা একদমই ঠিক হয়নি। তো ওকে তো আজকে রাতেই নিয়ে যাবে চড়ুই পাখির পিঠে করে, তোমরা তো ওকে ধরে রাখতে পারবা না। চড়ুই পাখির পিঠে করে? হ্যাঁ। আচ্ছা। তোমরা তো ওকে ধরে রাখতে পারবা না। তো এটা যখন বললো নানা ওইখান থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে চলে আসলো বাড়িতে এবং ওই এলাকার যত ইয়াং এবং এনার্জেটিক যে লোকজনগুলা ছিল সবাইকে ডাকলো যে এই ব্যাপার, এখন আমাদের আজকে সারা রাত জেগে বাড়িটা পাহারা দিতে হবে যাতে ওকে কোনোভাবে নিতে না পারে। তো যথারীতি সেটাই হলো। পুরো এলাকার যত যুবক ছিল, সুস্থ স্বাভাবিক যারাই ছিল, প্রত্যেকে চলে আসলো এবং উঠানে ঘরের চারপাশে সারা রাত জেগে তারা পাহারা দিতে শুরু করলো। এবং যে ঘরটার মধ্যে নানাকে রাখা হয়েছিল ওই একই রুমের মধ্যে আমার নানু ছিল এবং তার যে ছোট 2টো মেয়ে তারাও ছিল। নানা তার কবরের মধ্যে যথারীতি সেই আগের মতো করেই হাতে এবং পায়ে শিকল দেওয়া পিলার সঙ্গে রাখা সে কবরের মধ্যে শুয়েছিল। তো 1 ঘন্টা পর পর নানা জিজ্ঞাসা করতেছে যে আমার নানুকে, বন্ডি ভাইটি কি আছে কবরের মধ্যে? তা প্রথমবার বলছে যে যখন 11টার দিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বড় ভাই তো কবরের মধ্যে শুয়ে আছে। যখন আরো 1 ঘন্টা পর অর্থাৎ 1টা-1:30টার দিক জিজ্ঞাসা করছে যে ও কি করে, তখন ও বলছে যে সে শুয়ে আছে। ঘুমাইছে? বলছে না ঘুমায়নি, এখনো জেগে আছে। তো এইভাবে যখন রাত 3টা কি 3:30 তখন প্রতিবেশী একজন, নাম হচ্ছে মুসলিম, তো সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পিছনের দিকটাতে গেছে। তো যখন গেছে তখন উনি দেখলো যে ঘরের মধ্য থেকে একটা চড়ুই পাখি তার মাথার উপর দিয়ে উড়ে গেল। এটা দেখে উনি দ্রুত এসে আমার নানাকে বলছে যে বড় ভাই আমি তো এরকম একটা দেখলাম, তুমি একটু দ্রুত দেখো তো ফজলু শুয়ে আছে কিনা। আচ্ছা। তো যখনই আমার নানা জিজ্ঞাসা করতেছে আমার নানুকে, ছোট নানুকে, যে দেখো তো ফজলু কি করে, তখন বলছে যে ভাই ও তো শুয়ে নাই, ও তোর মধ্যে নাই, কবরের মধ্যে নাই। যখনই এটা বলছে নানা দ্রুত বাধা অবস্থায় ছিল। হ্যাঁ, শিকল দিয়ে হাত বাঁধা পা বাঁধা, ঘরের বাইরে থেকে তালা দেওয়া, অন্য কোথাও থেকে বেরোনো কোনো ধরনের কোনো সুযোগ নাই। আচ্ছা। তো তাড়াতাড়ি তালাটা খুলে ভিতরে ঢুকলো, ঢুকে দেখে যে ঠিক একইভাবে শিকল পড়ে আছে, কবরের মধ্যে তালা দেওয়া আছে, কিন্তু নানা নাই। আচ্ছা। ওই সময়ে সবাই যারা ছিল ওইখানে সবাই চারপাশে ছড়ায় গেল নানাকে খোঁজার জন্য, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আচ্ছা। সর্বশেষ যখন তাকে একদমই পাওয়া যাচ্ছে না তখন আবার সেই পীরের শরণাপন্ন হলো এবং পীরকে যে বললো যে এই ঘটনা। তখন বলছে যে আমি এটা তো তোমাকে বলেই দিছিলাম যে ওকে নিয়ে যাবে, তোমরা ধরে রাখতে পারবা না। তো এই সময়টাতে আমার নানুকে বলে ওই পীর যে আজকে ঠিক যেভাবে যে জায়গা থেকে যে সময়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে চড়ুই পাখির পিঠে করে, ঠিক 35 বছর পর একইভাবে একই সময়ে ওকে চড়ুই পাখির পিঠে করে ওই জায়গাটাতে নামায় দেওয়া হবে। আচ্ছা। যদি সে বেঁচে থাকে। তো
তখন আমার নানু পা জড়া ধরে কান্নাকাটি শুরু করে যে যেভাবে হোক আপনি আমার স্বামীকে ফিরে আনার ব্যবস্থা করে দেন, আমার সবেমাত্র ছোট ছোট দুটো মেয়ে, আমি এদের কিভাবে বড় করে তুলবো। তখন উনি বলে যে একটা সুযোগ আছে, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু তুমি তো সেটা মানতে পারবে না, তোমার তো খুব অল্প বয়স, 16-17 বছর বয়স, তোমার পক্ষে তো এটা সম্ভব হবে না। তো নানু খুব কাঁদতে থাকে যে আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব, শুধুমাত্র আমার স্বামীকে ফিরে আনার ব্যবস্থা করে দেন। তখন উনি বলে যে তোমার 12 দিন নফল রোজা রাখতে হবে এবং রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 12তম দিন আমি তোমাকে একটা গোলাপ জল দিচ্ছি, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করে পুরো ঘরটার মধ্যে গোলাপ জলটা ছিটাবা, তারপর নামাজের পার্টিতে বসে জিকির করতে থাকবা। এই সময়টাতে জিনের যে বাদশা সে আসবে এবং তাকে তুমি তোমার এই কষ্টের কথাগুলা অনুনয় বিনয়ের মাধ্যমে যদি বলতে পারো এবং সে যদি সম্মতি দেয় তাহলেই ফিরে আসা সম্ভব, কারণ জিনের বাদশার এখতিয়ার আছে তোমার হাজবেন্ডকে ফিরে আনার। এবং তোমার হাজবেন্ড এখন কোকাপ শহর আছে, কোকাপ শহর হলো বলা হয়ে থাকে জিনের রাজধানী এবং জিনের রাজ্য, যেটা 7 সাগর 13 নদীর ওপারে আছে, যেখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। জিন যদি কাউকে নিয়ে যায় তাহলেই সম্ভব সেখানে পৌঁছানো। তো এটা বললো নানুর যথারীতি ওই সে যে নিয়মটা বললো ওটাই শুরু করলো। 12 দিন নফল রোজা রাখলো, এরপর নামাজ পড়লো। 12তম দিন আমার যে নানু সে বলতেছে যে আজকে তো উনি আসবে, যদি পীরের কথা সত্য হয়ে থাকে তাহলে তুমি একা তো ভয় পাবা, আমি তোমার বিছানাতে ঘুমের ভান করে থাকবো, কিন্তু আমি ঘুমাবো না, তোমাকে সাহস দেওয়ার জন্য আমি এটা করতেছি, তুমি ভয় পাবা না। তুমি খুব সুন্দরভাবে তাকে বোঝায় বলবা যে তোমার কতটা অপূরণীয় ক্ষতি হয়েছে এই ঘটনা থেকে। তো যথারীতি ওরকম রাত তখন প্রায় 2-2:30 হবে। নানু নামাজ শেষ করছে, গোলাপ জল ছিটাইছে, নামাজের পার্টিতে বসে যখন জিকির করতেছে চোখ বন্ধ করে, তখন হঠাৎ ঘরের মধ্যে খুব দারুণ একটা সুঘ্রাণ। তো নানু আমাকে বললো যে এই সুঘ্রাণটা আসলে পারফিউম বা আমি কোনো আতরে কখনো পাইনি, এতটা সুঘ্রাণ। এরপর হঠাৎ একটা ভারী কণ্ঠ তাকে বলতেছে যে তুই আমাকে কেন স্মরণ করছিস, কি চাস তুই আমার কাছে। তখন নানু চোখ মেলে দেখে যে তার সামনে সাদা পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি, যার মাথায় সাদা পাগড়ি, মুখে লম্বা দাড়ি এবং চেহারাটা জ্বলতেছে। তো এটা দেখে নানুর খুব অল্প বয়স ছিল, সে ভয় খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করে ওঠে। তখনই ওই লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। পরের দিন যথারীতি আবারও যাওয়া হয় পীরের কাছে যে এই ঘটনা, আমি তো আসলে ব্যর্থ হয়েছি, আমি ভয় পেয়ে গেছি, আমি ওনাকে বলতে পারিনি। তো তখন বলল যে দেখো মা, এখন আর কিছু করার নাই, আমি শেষ যে চেষ্টা সেটাও করলাম, কিন্তু তুমি আসলে এটা পালন করতে ব্যর্থ হলা, তো এটা এখন আর কিছু করার নাই। তবে তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, ও যদি বেঁচে থাকে তো 35 বছর পর আবার ঠিক ওই জায়গাটাতে ওই সময় চুরি পাখির পিঠে করে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমার হাজবেন্ডের মনে কোনো ধরনের কোনো আফসোস রাখা হবে না। অর্থাৎ যদি তোমাদের বাড়িতে কেউ মারা যায় তাকে ভিক্ষুকের বেশে অথবা পাগলের বেশে দেখে নিয়ে যাওয়া হবে। যদি কোনো বিয়ের প্রোগ্রাম করা হয় সেটাতে এসে তাকে খাওয়ায় নিয়ে যাওয়া হবে। যদি কোনো মিলাদ মাহফিল হয় সেটাতে এসেও সে অংশগ্রহণ করবে। এবং যদি কোনো বিপদ আপদে পড়ো তো সবসময় তোমাদের সাহায্য সহযোগিতা করার জন্য সে বিভিন্ন বেশে তোমাদের সান্নিধ্যে আসবে। এবং প্রতিদিন সন্ধ্যার দিকে তোমার হাজবেন্ডের বাড়ির কথা মনে হবে। তো যখনই বাড়ির কথা মনে হবে তখনই সে হাঁটতে শুরু করবে এবং যখন রাত হয়ে যাবে তখন তোমার হাজবেন্ড যে জায়গাটা থেকে হাঁটা শুরু করছিল ওই জায়গাটাতেই নিজেকে আবিষ্কার করবে। তো এইভাবে চলতে থাকবে। এরপর থেকে এই তো আজকে 34 বছর 6 মাস 18 দিন চলতেছে। আজও পর্যন্ত নানু গভীর আগ্রহে অপেক্ষায় আছে যে এখনো অপেক্ষায় আছে, আর মানে কয়েকটা দিন বাকি আছে। হ্যাঁ, জাস্ট কয়েকটা দিন বাকি। আমরা খুব এক্সাইটেড এবং আশাবাদী যে ইনশাল্লাহ নানা ভাই আমাদের মাঝে ফিরে আসবে। এবং যদি নানা ভাই ফিরে আসে, আল্লাহ যদি তাকে ফিরে আনে, আপনারা আশাবাদী এখন? হ্যাঁ, যদি ফিরে আসে নানা, তো আমি অবশ্যই রেডিও ফুর্তিতে নানাকে নিয়ে আসবো যদি সে সুস্থ স্বাভাবিক থাকে, তাকে কনফেস করার জন্য। এটা এমন একটা অমীমাংসিত রহস্য যে যার সঙ্গে না ঘটছে এবং যে প্রত্যক্ষ না করছে সে আসলে বিশ্বাস করতে চাবে না। কিন্তু অবিশ্বাস করার জন্য তো কিছু বিশ্বাসযোগ্য কারণ থাকার দরকার আছে, সেগুলো হয়তো তারা আমাকে দেখাতে পারবে না। এবং নানুর তখন খুব অল্প বয়স ছিল, তার বাবা মা সর্বোত্তক চেষ্টা করছে তাকে অন্যটো বিয়ে দেওয়ার, কিন্তু নানু কোনোভাবেই বিয়ে করে নাই। সে তার স্বামীর
এখনো পথে অপেক্ষায় বসে আছেন আছে। এবং মাঝখানে একবার তিনি ফকিরের বেশে এসেছিলেন জি জি জি, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট, আমি আপনাকে বলি। আমার যে বড় আন্টি, মানে তার যে বড় মেয়ে 14 মাস বয়সে যখন রেখে চলে যাওয়া হয় তাকে, তো ওনার বিয়ের পর প্রায় 5-6 বছর হয়ে যায়, ওনার বিয়ে মানে সন্তান হয় না আমার বড় আন্টির। তো এরকম একটা অবস্থায় হঠাৎ করে একদিন আমার যে খালু, তার মানসা বাজার নামে একটা বাজার আছে ফকিরহাটের ওইখানে দোকান আছে। তো দেখে যে ওইখানে একটা ভিড় হয়েছে, অনেক লোক জমায়েত হয়েছে এবং একজন পাগল ঠিক না, একজন ভিক্ষুক লোক, সে চায়ের যে পাতি, যে ফেলে দেওয়া পাতি, সেটা খাচ্ছে এবং সবাই ওটা খুব কৌতূহলের সঙ্গে দেখতেছে যে কেন এটা করতেছে। তো যখন আমার খালু তার কৌতূহল থেকে দেখতে গেল, তখন সবার মধ্যে খালুর নাম ধরে ডেকে বলছে যে এই আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি, তুমি এদিকে আসো। তো আসার পরে বলছে যে আমি তো তোমাদের বাড়িতে যাব, তো তুমি দোকানটা বন্ধ করে তোমার বাড়িতে আসো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। খালু দোকান বন্ধ করে তার বাড়িতে পৌঁছানোর আগেই সে পৌঁছায় গেছে এবং যে আমার আন্টিকে ডেকে নাম ধরেই ডেকে বলছে যে মা তুমি একটু বাইরে আসো, আমি একটু তোমাকে দেখবো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তো এইরকম অবস্থাতে তার শাশুড়ি এবং আশেপাশে প্রতিবেশীও জমা হয়েছে। তো তাদের সামনেই বলতেছে যে তোমার তো সন্তান হয় না, মনে অনেক দুঃখ, অনেক সুখের সংসার, কিন্তু একটা সন্তানের অভাবে আসলে তুমি সুখটা অনুভব করতে পারতেছো না, সারাক্ষণ মন খারাপ করে থাকো। তো আন্টি তো অবাক, ওনার দিকে চেয়েই আছে অপলক দৃষ্টিতে যে ইনি এগুলা কিভাবে জানে। তখন আন্টিকে বলতেছে যে তুমি একটা শক্ত মাটির নিয়ে আসো, আমাকে এনে আমার হাতে দাও। তো একটা শক্ত মাটি উজু করে বলছে যে উজু করে আসো এবং একটা শক্ত মাটি আমাকে এনে দাও। তো এনে দিছে, দেওয়ার পর উনি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে ফু দিল, দিয়ে বলছে যে এটা ধরো। তো দিছে শক্ত মাটি, কিন্তু আন্টির হাতে যখন মাটিটা দেওয়া হলো তখন মাটিটা নরম তুলতুলে, মানে খুব সফট, ঠিক রসমালাইয়ের মতো এরকম সফট হবে। তো এরপর আন্টিকে বললো যে তুমি এটা খাও, এবং এটা যে স্বাদ, এই স্বাদ তুমি কখনো কাউকে বলতে পারবে না। তো আন্টি সবার সামনেই মাটিটা খাইলো এবং মাটি খাওয়ার পর বলছে যে তোমার একটা সন্তান হবে, ছেলে সন্তান হবে, এবং সে একটা নাম নির্ধারণ করে দিল যে ওই নামেই তুমি তার নামকরণ করবা। কিন্তু তিনি এখনো হয়েছিলেন এবং বেঁচে আছেন? হ্যাঁ, এখনো বেঁচে আছে এবং সে এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে কর্মরত আছে। আচ্ছা। এবং সে আমার ক্লাসমেটও ছিল, আমার ফ্রেন্ডও। আচ্ছা। মুস্তাকিম বিল্লাহ। তো ওইটা সে খায় এবং তারপরে তো শুনলাম আমরা সন্তান হয়। আর কাউকে কোনো হেল্প করেছেন? তারপর যেটা হলো যে এর মধ্যে খালু চলে আসছে, এসে দেখে যে এই ঘটনা। তো খালুকে বলছে যে তুমি একটা ইট নিয়ে আসো, কলা পাতাতে ভালো করে মোড়ায় একটা ইট নিয়ে আমার হাতে দাও, এবং আমি এই ইটটা ফু দিয়ে তোমার হাতে দেওয়ার পর তুমি মাগরিবের নামাজ পড়ে ইটটা দেখবা। তো এটা কখনো আন্টি আমাকে সরাসরি বলে নাই বা খালুও কখনো বলে নাই, কিন্তু আমরা শুনতে পাইছি যে ওই ইটটা পরবর্তীতে সোনা হয়ে গেছিল। আচ্ছা। সে বলতেছে যে ওই সবার সামনেই যে আমি মক্কাতে যে তখন হচ্ছে আসর আজান দিছে, তো বলছে যে আমি মক্কাতে যে হচ্ছে মাগরিবের নামাজ পড়বো, তো আমি আর দেরি করতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন খালু তার একটা নতুন চাদর ছিল, চাদরটা তাকে উপহার দেয়। ওই চাদরটা বলছে যে আমি নিব না, আমার তো এগুলো দরকার হয় না, আমি এটা কেন নিব। তো অনেক রিকোয়েস্ট করার পর সে নিছে, নেওয়ার পর বলছে যে আমাকে একটা ভ্যান ডেকে দাও। ভ্যান ডেকে দিল এবং সে যখন ভ্যানে করে যাচ্ছে, কিছুটা পথ যাওয়ার পর ওই ভ্যানের লোকটাকে বলছে যে আমার খুব দেরি হয়ে যাচ্ছে, তুই কি আমার কাছে কিছু চাস, চাইলে আমাকে বল। এখন বলছে যে হুজুর আমি আপনার কাছে কি চাবো, আপনি যেটা ভালো মনে করেন। তখন বলছে তাহলে একটা কচুর পাতাতে কিছু বালু এনে আমার হাতে দে। সে সেটা করলো এবং বললো যে তুই আসরের নামাজ পড়ার পর এই বালুটা দেখবি, কিন্তু বালুটা যে কি হবে এটা তুই কাউকে বলতে পারবি না। তো সেটাই হলো। তো যখন বালুটা তার হাতে দিল, দেওয়ার পর উনি পকেটে রেখে দিল এবং উনি আবার ভ্যান চালাইতে শুরু করলো। তো ভ্যান ওনার হঠাৎ মনে হলো যে কৌতূহল থেকে যে কি হতে পারে, আমি এটা একটু ওনাকে জিজ্ঞাসা করে দেখি। যখনই পিছে ফিরছে তখন দেখে যে ওই চাদরটা ভ্যানের উপর পড়ে আছে, কিন্তু সেই লোকটা আর নাই। এইভাবেই তিনি বিভিন্ন সময় এসেছেন। এবং আপনি কত বছর বয়স বললেন হয়েছে এখন? 34 বছর 6 মাস 18 দিন। 18 দিন, তার মানে 35 বছর পর ফিরে আসার কথা। ফিরে আসলে অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য এবং এত দূর থেকে এসে আমাদের এইরকম লম্বা একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই মেসেজ পাঠিয়েছেন। আশিকুজ্জামান জুয়েল আমাদের সাথে আছেন, যশোর থেকে শুনছেন। আপন আছেন আমাদের সাথে এবং আপন বলছেন যে ফকিরহাটতে থাকি এবং তিনি বলছেন যে পীর সাহেবের বাসার পাশেই তার বাসা। মেহেদি হাসান রিপন আমাদের সঙ্গে আছেন। আপনি
ফেসবুকে আপনারা দেখতে পারবেন এই মেসেজগুলো। এমডি তুর্য খান আমাদের সঙ্গে আছেন, এক্সামের কারণে শুনতে পাচ্ছেন না। রিঙ্কু রায়হান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে এমডি হৃদয় আহমেদ অর্থ, এমডি তরিকুল ইসলাম রিজভি আমাদের সামনে আছেন, নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন, ইমন খান হৃদয় আছেন আমাদের সঙ্গে, এমডি জয় আছেন আমাদের সঙ্গে আছেন MH হৃদয়, মাসুদ রানা রাজশাহী থেকে শুনছেন, সুলতান আহমেদ শাহেদ সিলেট বালুচর থেকে শুনছেন অ্যাপ দিয়ে, জামালপুর থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন AH রনি নোয়াখালী থেকে, প্রিন্স রাসেল আছেন আমাদের সঙ্গে, জিজ্ঞেস করেছি এটা রিয়েল পেজ কিনা, ইয়েস এটা রিয়েল পেজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও MK তানজুল ইসলাম রেগুলার ভূত FM শোনেন, কিন্তু কমেন্ট পড়া হয় না কেন তাই বলছেন তিনি। আমি দেখেন আপনার কমেন্ট পেলে ডেফিনেটলি পড়বো, যে আজকে পেলাম পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন রায়হান খান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রাফসান আহমেদ সাদিক, আমাদের সঙ্গে আছেন OS প্রিন্স আশরাফ, আছেন ওয়াহিদুল ইসলাম রাকি, পাবনা চাটমোহর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে। চাটমোহরে অনেক দারুণ দারুণ ঘটনা আছে, পারলে আমাদের পাঠিয়ে দিন কিছু। তো আমরা চলে যাবো এখন সেকেন্ড ঘটনায়, এবং তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। দোস্ত, চল না ক্যাম্পাসে একদিন, শুভ রাসেল মেহেদিরও ডাকি, বিপুরে গিটারটা নিয়ে আসতে বলি, কি বলিস? একসাথে গান গাওয়া হয় না অনেকদিন। আর আড্ডা শেষে বেলালের দোকানে কড়া এক কাপ চা। আহ, বন্ধুর জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে। জাস্ট একটা কলই তো। 1 নম্বর নেটওয়ার্কে আধা পয়সা প্রতি সেকেন্ডে মন খুলে কথা বলুন মাত্র 21 টাকা রিচার্জে, মেয়াদ 2 দিন। বিস্তারিত graminphone.com। টিকিটটা কাইটেই ফেলছিলাম আব্বা, হঠাৎ পরীক্ষার তারিখটা দিয়ে দিল। কই উঠানে বইসা তোমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করব। এখন তো পড়ার টেবিল থেকে নড়তেই পারতেছি না, পরীক্ষাটা শেষ হোক খালি। বাবার জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে না, জাস্ট একটা কলই তো। 1 নম্বর নেটওয়ার্কে আধা পয়সা প্রতি সেকেন্ডে মন খুলে কথা বলুন মাত্র 21 টাকা রিচার্জে, মেয়াদ 2 দিন। বিস্তারিত graminphone.com। মা, মনে আছে ছোটবেলার নীল সোয়েটারটা? দুটো কাটা দিয়ে কিভাবে যে বুনতে আসতো একটা জামা, আর ওই যে কাগজ কেটে কি সুন্দর ফুল আর পাখি। তোমার গুণগুলো না কিছুই পেলাম না। মায়ের জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে না, জাস্ট একটা কলই তো। 1 নম্বর নেটওয়ার্কে আধা পয়সা প্রতি সেকেন্ডে মন খুলে কথা বলুন মাত্র 21 টাকা রিচার্জে, মেয়াদ 2 দিন। বিস্তারিত graminphone.com। টিকিটটা কাইটেই ফেলছিলাম আব্বা, হঠাৎ পরীক্ষার তারিখটা দিয়ে দিল। কই উঠানে বইসা তোমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করব। এখন তো পড়ার টেবিল থেকে নড়তেই পারতেছি না, পরীক্ষাটা শেষ হোক খালি। বাবার জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে না, জাস্ট একটা কলই তো। 1 নম্বর নেটওয়ার্কে আধা পয়সা প্রতি সেকেন্ডে মন খুলে কথা বলুন মাত্র 21 টাকা রিচার্জে, মেয়াদ 2 দিন। বিস্তারিত graminphone.com। Booth FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই। আমার দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bootfm.russell। ফুর্তির পেজেও অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো পড়বো। তবে তার আগে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে অতিথি তার কাছ থেকে তার ঘটনাটা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো নিসরাজ, আসসালামু আলাইকুম। আমি রাইহান আমির, আইচি মেডিকেল কলেজের স্টুডেন্ট, উত্তরা থেকে এসেছি। ওকে, সো আমরা কি ঘটনাটা মেডিকেলেরই শুনবো? না, এটা আমার একটু পাস্ট এক্সপিরিয়েন্স একটা। ওকে, শুনি তাহলে। ঘটনাটা 2013 সালের আমার নিজের সাথে অ্যাকচুয়ালি ঘটা। আমি তখন বনশ্রী থেকে শিফট হয়ে আমরা খিলগাঁয়ের কাছাকাছি একটা জায়গা, আমি এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছি না, একটা বাসায় আসি। তো আনফরচুনেটলি যে বাসাতে আমাদের ওঠার কথা ছিল, আচ্ছা, তো ওই বাসাতে আমরা উঠতে না পারায় খুব তাড়াহুড়ো করে অন্য একটা বাসায় শিফট হতে হয়। তো ওই বাসাটার একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি।
বাসাটা অনেক পুরাতন, মোটামুটি 25-30 বছর আগে হয়তো তৈরি করা হয়েছিল। আর আমার যে রুমটা ছিল ওই রুমের দরজার উপরেই একটা তাবিজ লাগানো ছিল, এবং আমার বেডের ঠিক পায়ের কাছে পূর্ব পাশে একটা জানালা, এবং তার একটু দূরে একটা কবরস্থান ছিল। আচ্ছা। তো প্রথম রাতটা আমিও বাসায় থাকিনি, দ্বিতীয় রাত থেকে ঘটনাটা শুরু হয়। আমি যখনই রাতের বেলা ঘুমাতাম, আনুমানিক টাইমটা হবে 1:30 থেকে 2টার মধ্যে। সো ওই টাইমটাতে ঘুমানোর পরে ঠিক ওই টাইমটায় আমি একটা স্বপ্ন দেখতাম। আচ্ছা। স্বপ্নটা অনেকটা এরকম যে আমি কোনো একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, এবং ওই স্বপ্নে আমি রাস্তাঘাটে যেসব পোস্টার বা ব্যানার টানানো আছে সেখানে যা লেখা থাকতো সেগুলো স্পষ্টভাবে পড়তে পারতাম। আচ্ছা। কিছু লোকের সাথে আমি হাঁটছি এবং তাদের কাঁধে একটা খাটিয়ার উপর একটা লাশ আছে, এবং তাদের সাথে আমি হাঁটছি। মাঝে হয়তো পরিচিত কারো সাথে কখনো কখনো দেখা হতো। কিছু দূর যাওয়ার পরে আমি যে জিনিসটা দেখতাম যে আমি আস্তে আস্তে কেন জানি উপরে উঠে যাচ্ছি। আচ্ছা। এবং একটা সময় যখন আমার মাথাটা খাটিয়া থেকে কিছুটা উপরে যায়, আমি দেখি যে ওই খাটিয়াতে যে শোয়া আছে তার মুখের কাপড়টা সরানো, এবং ওইখানে আমার নিজের চেহারাটা আমি দেখছি। তো প্রথম আমি খুবই আটকে উঠতাম এবং অনেক ভয় পেতাম, তবে আমি জিনিসটাকে ভাবতাম হয়তো একটা অ্যাবনর্মাল, জাস্ট একটা স্বপ্ন দেখা। কিন্তু জিনিসটা 1-2 দিনে থামে না, 1.5 মাস আমার সাথে জিনিসটা ঘটতে থাকে। এই স্বপ্নটা আমি একদম ফজরের আগ পর্যন্ত দেখতাম। যখনই আনুমানিক 4:05 থেকে 4:07 এরকম সময় আমার ঘুমটা ভাঙতো। যখনই ঘুম ভাঙতো দেখতাম যে দূরের কোনো মসজিদে খুব আস্তে আস্তে একটা আজানের ধ্বনি আসছে। আচ্ছা। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, মাঝে আমি আমার এক টিচারের কাছ থেকে শুনেছিলাম যে একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়লে যত খারাপ জিন আছে তারা ওখানে উপস্থিত থাকতে পারে না, তারা চলে যেতে বাধ্য হয়। তো স্বপ্নের মধ্যে আমি মাঝে মাঝে ফিল করতে পারতাম যে আমি তো স্বপ্ন দেখছি। তখন আমি উঠতে চাইতাম, কিন্তু আমি উঠতে পারতাম না। আমার কাছে মনে হচ্ছে যেন আমি নিজের শরীরের ভিতরে আটকা পড়ে গিয়েছি। আচ্ছা। এই দোয়াটা যখনই আমার মনে পড়তো, আমি পড়তাম, তো দেখতাম যে অর্ধেক দোয়াটা আমি স্বপ্নের ভিতরে পড়ছি, বাকি অর্ধেক দোয়াটা আমার যখন মুখটা খুলছে তখন জোরে একটা শব্দ হিসাবে বের হয়ে আসছে। আচ্ছা। তো এরকম মোটামুটি 1.5 মাস আমার সাথে ঘটনাটা চলে, এবং যখন আমি দোয়াটা পড়তে পারতাম না আমাকে সেই ফজরের ওয়াক্ত পর্যন্ত কষ্ট পেতে হতো। তো এক সময় স্বাভাবিকভাবেই আমার ঘুমের শর্টেজ থাকে এবং আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। সো আমি শারীরিকভাবে খুবই দুর্বল হতে থাকি। আচ্ছা। তো জিনিসটা আমার বাবা যখন নোটিস করেন, তো উনি তখন আমাকে ডাক নেন এবং বলেন যে কি হয়েছে তোমার। তো আমি তার সাথে শেয়ার করি জিনিসটা। তখন সে বললেন যে আসলে কি জিনিসটা কি তোমার মনে হচ্ছে এই তাবিজের জন্য? আমি বললাম হয়তো বাবা, কারণ এছাড়াও তো আমি অন্য কিছু দেখছি না। তো উনি আমাকে তাবিজটা ফেলে দিতে বলেন, পরবর্তীতে উনি অবশ্য তাবিজটা ফেলে দেন। এরপর আর আমি এই এক্সপিরিয়েন্সটা কখনো ফিল করিনি। সো কিউরিওসিটি বশত আমি একটু জানার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কেন হয়েছিল আমার সাথে। তো ওই স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞাসা করি। তো পাশের বাসার এক দারোয়ান চাচার কাছ থেকে আমি যে ঘটনাটা জানতে পারি, ওই বাসায় একটা ছেলে এবং মেয়ে থাকতো, কাপল, হাজব্যান্ড ওয়াইফ, রিসেন্টলি ম্যারেজ করেছিলেন, লাভ ম্যারেজ ছিল, নাফিজ এবং নাবিলা তাদের নাম। তো তাদের মা ছেলের যে মা, উনি মেয়েটাকে পছন্দ করতেন এবং চাইতেন যাতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় বা এরকম কিছু। তো উনি যেটা করেন যে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন এবং ওই তাবিজটা ঘরের দেয়ালে টানিয়ে রাখেন। মেয়েটা প্রায় নাকি বলতো যে সে খুবই বাজে বাজে স্বপ্ন দেখে। কি স্বপ্ন সেটা সে কখনোই বলতো না। তো একটা টাইমে যেটা হয় যে ওই মেয়েটা আর সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা। তো এই ছিল আমার গল্পটা আসলে। ওকে। এটা জি জি বলেন, আরেকবার বলেন। বললাম যে এটা আসলে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো যার সাথে হবে এই জিনিসটা সেই শুধুমাত্র বুঝতে পারবে। না, ডেফিনেটলি, সেটা তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্টুডিওতে আসার জন্য, এবং স্টুডিওতে আপনিও আসুন সেটাই আমি চাই। দেখুন, ওনারা চলে এসছেন এবং ওনারা স্টুডিওতে এসে এখন ঘটনাও শেয়ার করছেন। সো আমি চাই যে আপনাদের সাথেও এরকম আপনাদেরকে নিয়েও ঘটনা শেয়ার করতে। তো যাই হোক, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি আপনি
আসতে চান তাহলে আমাদের ইমেইল করতে হবে, এবং আমাদের ইমেইলের সাথে যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেওয়ান শরণ আমার সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন SI সৌরভ, এবং তিনি বলছেন দ্বিতীয় ঘটনাটি ভালো ছিল, পরের ঘটনাগুলো ভালো হবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসান আহমেদ মুক্তি, এবং বাগেরহাট থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন জুনায়েদ আহমেদ, এবং আমাদের সঙ্গে আছেন জাকির হুসাইন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ম্যাক্স বয় ইমন। এছাড়াও ইমতিয়াজ সাগর ফেনী থেকে আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি আমাদেরকে। মোহাম্মদ বিপুল অ্যাপ দিয়ে শুনছেন। রাকিব চৌধুরী আমাকে আছেন এবং আমাদের সাথে আছেন এবং বলছেন আসলে এই গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। মাহমুদুল হাসান বিশাল লিখেছেন নাইস স্টোরি আসল ভাই। SMD আদনান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD মেহেদি হাসান হিমেল আমাদের সঙ্গে আছেন। জয়ন্ত সাহা প্রীতম আছেন যশোর থেকে। DRZ হাসান শিকদার আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন PL আহমেদ, আমাদের সঙ্গে আছেন SH অ্যাপল, এবং তার তিনজন একসাথে শুনছেন। সজীব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অন্তর সরকার, এবং প্রথম ঘটনাটি খুব সুন্দর লাগলো তাই তিনি বলেছেন। সাকিবুর রহমান খান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে একটু আগে যে ঘটনাটি বলা হলো আমার মনে হয় যে ভদ্রলোক তিনি ফিরে আসলেও ভূত এফএমে আসবেন না। দেখা যাক। শরীফুল ইসলাম অনেকদিন পর জয়েন করলেন, তিনি তাই বললেন জয়েন করেছেন। আমাদের সঙ্গে আছেন SFK মোহাম্মদ আলী, এবং আমাদের সঙ্গে আছেন পার্থ চৌধুরী। হাসানুজ্জামান হাসান আমাদের সঙ্গে আছেন, সেকেন্ড স্টোরিটা কথা বলেছেন। সুপ্রিয় MD তারিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরাফাত রহমান। MD বশির খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MD আহমেদ আবির, এবং আজকে স্পেশাল এপিসোড হবে লাশ কাটা ঘরে। আচ্ছা, স্পেশাল এপিসোড আগামী সপ্তাহে, এবং সেই স্পেশাল এপিসোডে আমরা শুধুমাত্র ইমেইল এবং আমরা শুধুমাত্র আপনাদের অডিও ক্লিপ দিয়ে ঘটনাগুলো সবকিছু মানে সব ঘটনা শেয়ার করা হবে। তো সেই জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি, এবং আপনারা প্রচুর ইমেইল এবং প্রচুর আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। অ্যান্ড ইয়াসিয়ান জান্নাতুল ফেরদৌস লিখেছেন গাজী কালুর যে স্টোরিটা সেটা ভয়ের ছিল। রাহান আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শাহ আরিফ নেওয়াজ, বীরগাছা রংপুর থেকে শুনছেন তিনি। SK সিনথিয়া আমাদের সঙ্গে আছেন। আর এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের ভূত এফএম এর যে পেজটা, এতক্ষণ রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম, এখন যে ভূত এফএম এর যে পেজটা সেখানেও অনেকে লিখছেন, এবং একটু আগে এই পেজ থেকে কিছু মেসেজ আমি পড়েছিলাম, এখন আবারও পড়ছি। ইমরান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসিন শাফিন, সেকেন্ড স্টোরিটা তার প্রশংসা করেছেন। RA রোহান রাজশাহীর পর্দার পারে বসে শুনছেন। MD নজরুল হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় সাগর হৃদয়। এছাড়াও আমাদের সঙ্গে আছেন হাসান আল মামুন, আছেন আমাদের সঙ্গে ইমরান শান্ত, ওয়াহিদুর রহমান তুহিন, বিল্লাল আব্বাস খান, আফরা ইবনাথ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিয়া তাহসিন, মেহেদি মায়েক আমাদের সঙ্গে আছেন। MD রিয়াদ আনোয়ার আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন নাইস বাট লং। ফারহান হাসিব আমাদের সঙ্গে আছেন। মিরাজুল ইসলাম রাসেল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাবির হুসাইন রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আনাবিয়া আনিয়া আছেন আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে। তাইফা খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুহুল আমিন। আমাদের সঙ্গে আছেন SH আকিল, SM সাইদ হুসাইন আছেন হাসালান মামুন, আহমেদুল হক সিয়াম আছেন, হৃদয় সাগর হৃদয় আছেন, সাইফুল আরিফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন KM রেশাদুল রহমান রাসেল সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে, এবং আমাদের পেজটার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutfm.russell, আর আমাদের আরেকটা যে পেজ রয়েছে সেটির অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti। এই দুটো পেজে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের পোস্টের নিচে কমেন্ট করতে পারেন এবং শেয়ার দিতে পারেন, সেই সাথে ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডদেরকে। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti
jufurti.fm, which is BHWTFM @RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। একটা ঘটনা লম্বা এবং দুটো ঘটনা ছোট ছোট ছিল এবং আমরা মোটামুটি 3টি ঘটনা শুনিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে যাতে কোনো এর পরের ঘটনায় যেন কোনো বাধা না পড়ে। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। দোস্ত, চল না ক্যাম্পাসে একদিন, শুভ রাসেল মেহেদিরও ডাকি।